নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে ফিল্মি সফরে যিনি আড্ডায় আছেন, তিনি একাধারে লেখক, তিনি একাধারে পরিচালনা করেন, নিজের বই প্রতি বছর বইমেলায় দর্শকেরা পানই তার বই। আর তার সাথে ছোট পর্দা দিয়ে যাত্রী শুরু হলেও আবারও কয়েক বছর বিরতি ছিল, সেখানে নিজেকে এক্সপ্লোর করেছেন তিনি। তারপরে আবারও সময় বুঝে সুযোগ বুঝে ছোট পর্দায় ফিরে আসা, তার সাথে তো পরিচালনা, বই লেখাতে চলছেই। আমাদের সবার প্রিয় অভিনেতা সৌরভ দা। তোমাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। কেমন আছো একটু শুনি। দিব্য কাটছে, ভালোই কাটছে। এই যেটা বললাম, ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু, সেখান থেকে কিছু বছর নিজেকে সরিয়ে রাখা, তারপরে একের পর এক নিজেকে এক্সপ্লোর করা, এই ওভারঅল জার্নিটা কিরকম ছিল 9 বছর? দারুণ, যদি এক কথায় বলি দারুণ। মানে এক্সপ্লোর করতে পারার সৌভাগ্য তো সবার থাকে না, সেটাকে কন্টিনিউ করতে পারারও সৌভাগ্য সবার থাকে না। আমরা যেখান থেকে বড় হই, যেভাবে আমরা বাঁচি, যেভাবে লড়াই করি, সেখানে নিজের ইচ্ছে মতন কাজ করতে পারার অপরচুনিটি পৃথিবীর খুব কম শতাংশ মানুষ পায়। একদম। তো সেখানে দাঁড়িয়ে আমি খুব লাকি যে আমি সেই প্র্যাকটিসটা করতে পারছি। আর যদি দর্শক চান, ভবিষ্যতেও পারবো। বেশ, এই তোমার কি সময় ভাগ করে দেওয়া থাকে? এটা আমি লেখার পেছনে দেবো, এটা আমি অভিনয় চর্চার পেছনে, এটা আমার পরিচালনা, ভাবনা, গল্প চিন্তার পেছনে থাকবে? একদমই থাকে না, বরং আরেকটা ইজ আউট করে দিই ব্যাপারটা হলো কি, আমার পার্সোনাল লাইফ বলে কিছু নেই। তো ওইগুলো সবকিছু মিলিয়েই একটা গোটা সময়। তো মি টাইম মানে কি? ওটা মি টাইম মানে নয় লেখা, নয় ছবি দেখা, নয় স্ক্রিপ্ট করা, নয় যে আমাদের যে অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, যাদের সঙ্গে কথা বলি আমি, আমাদের কমিউনিকেট করি, তাদের সঙ্গে আলোচনা করা, তো ওটাই রিক্রিয়েশন টাইম আমার কাছে। এই যে 9 বছর পর যখন আবার ওই সিরিয়াল সেটে ফেরা, এই যে অভিজ্ঞতাটা, একটা এখন তো পুরো কাজের প্যাটার্ন পাল্টে গেছে, তার সাথে একটা কোথাও গিয়ে কি রিস্ক লেগেছিল যে আমি এর সাথে কোপ আপ করতে পারবো কিনা? বা হ্যাঁ, এখনো আছে সেই টেনশন আমার। সদ্য শুরু করেছি, একটা তো টেনশন মনের মধ্যে কাজ করতেই থাকে, যেটা লং টার্ম প্রসেস। নিজেকে মানসিকভাবে ওই চার্জ আপ রাখা এবং রোজ শুটিং প্র্যাকটিসটার মধ্যে যাওয়া, তো সেটা একটা খুব কঠিন জব। মোটিভেট করতে পারাটাই খুব কঠিন জব। ইনিশিয়ালি এখন তো ভালোই লাগছে, এবার তো এটা বোঝা যাবে 6 মাস পর থেকে আর কি। কিন্তু হোপফুলি, কিন্তু আমার যেহেতু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্স না থাকলেই বলতাম যে খুব চাপ। তবে আমার মনে হয় পারবো, মানে মোটিভেট করে রোজ নিয়ে যাওয়ার। তোর মোটিভেশনটা কি থাকে রোজ নিজেকে নিজের প্রতি? এমনি প্র্যাকটিস, এই যে বললাম যে অভিনয়টাকে চর্চা করতে পারছি, এটা অপরচুনিটি। এবং ভালো লাগা দর্শকের, মানে টেলিভিশনের যে একটা লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্স রয়েছে, যারা তোমার অপেক্ষাতেও ছিল অনেক বছর ধরে, তাদের বেডরুমে পৌঁছাতে পারা, এটা তো একটা আনন্দ, এটা চেরিশ করার মতন আনন্দ। প্রথম দিন যখন গেলে ফ্লোরে, লাইট, ক্যামেরা, অ্যাকশন, অত টেকনিশিয়ান যাদের সাথে অনেক আগেও কাজ করেছে, আবার কাজ করা, সেদিন কি নস্টালজিক হয়ে গেছিল সৌরভ? হ্যাঁ, ভীষণ লেগেছিল। প্রথম দিন যেদিন স্টুডিও পাড়াতেও তো আগে কাজ হয়েছে, ধারাবাহিক। আমি টেলিভিশনে এত বছর পর আসছি, আমি নিজেও ভেবেছিলাম যে টিম আমাকে কিভাবে নেবে, বা আমি কিভাবে টিমের সঙ্গে কোপ আপ করতে পারবো। সবাই বন্ধু বান্ধব, সবাই আমার জার্নি দেখেছেন, এখানে অনেকেই রয়েছেন যারা মানে আমার আগের ধারাবাহিক ছিল, তাতে অভিনয় করেছেন 9 বছর আগে। তো তাদের সঙ্গে আবার দেখা হওয়া, তারা খুবই আপন করে নিয়েছেন। এটাই তো আমাদের ইন্ডাস্ট্রির মজা। আমরা কিন্তু মানে ঘটনাচক্রে দেখা হয় কম, আমাদের কাজের সূত্র ছাড়া হয়তো দেখা হয় না, কিন্তু আমরা সবাই কিন্তু মানে মিলেমিশে এটা পরিবার। বেশ, এখন এই ধারাবাহিকটা কাজ করার আগে কি কিছু ভেবে রেখেছো যে এটাকে আর লেন্দি হবে, দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করবে? তোমার একটা অডিয়েন্স পুল আছে। হ্যাঁ, না, আমার একটাই টেনশন কাজ করছে, এত বছর পর ফেরাটাকে দর্শক কিভাবে নেবে। প্রমোর পর তো হিউজ রেসপন্স। হ্যাঁ, রেসপন্স খুব ভালো, খুব পজিটিভ। আমার আস্থা ছিল ডেফিনেটলি, কারণ স্টার সঙ্গে আমি আগেও কাজ করেছি, বহু কাজ করেছি। তো আজকে যারা স্টারের বড় বড় পোস্টে রয়েছেন, তারা আমার দিদি, কেউ দাদা। তো তারা আমাকে অ্যাকচুয়ালি মানে এই গোফও তখন ঠিকভাবে গজায়নি, সেই সময় দেখেছে। তো তার একটা সুফল আছে। আর আমি সৃজিত দাকে বা কৃষাণুদাকে, ঘটনাচক্রে কৃষাণুদা সবিনয় নিবেদনের শুট করেছিল, প্রোমো। আচ্ছা। হ্যাঁ, তো এদেরকে সবাইকে আমি চিনি। সৃজিত দাকে চিনি আমি থিয়েটারের সূত্র থেকে। আমি থিয়েটার, যে গ্রুপে আমি থিয়েটার করতাম, উনি সেই গ্রুপেই করতেন। সৌভিককে আমার ছোট ভাইয়ের মতন, সৌভিক খুব ভালো লেখে, এই মুহূর্তে খুবই বলিষ্ঠ একজন লেখক। তো এদের উপর আস্থা তো আমার রয়েছেই। আর করতে করতে যাওয়ার লাভ স্টোরি আমার যেটা বড় একটা অ্যাট্রাকশনের কারণ লাভ স্টোরি, নিখাদ প্রেমের গল্প তো খুব কম হয়। তোমার কিন্তু শুরুও হয়েছিল লাভ স্টোরি দিয়ে। হ্যাঁ, লাভ স্টোরি দিয়ে শুরু হয়েছে।
সেই রকম ভালোবাসার গল্প লোকজন হারিয়ে ফেলছে, এখন পাচ্ছে না। হ্যাঁ, তুমি নিজে কখনো ভালোবাসার গল্প ডিরেক্ট করবে, এরকম আদ্যপ্রান্ত ভালোবাসার গল্প? ভীষণ চাই, মানে ওটা তো এখন সামনে আসেনি, আমি 100 এপিসোড প্রডিউস করেছি এবং লেখা গল্পটা আমার। তো আমরা যে এটাকে প্রডিউস করেছি, যে 100 এপিসোডসটা, সেটা ওই প্রেমের গল্প। তো আমার প্রেমের গল্পের প্রতি বরাবরই একটা আকর্ষণ রয়েছে। হ্যাঁ, এবং আমার মনে হয় মানুষেরও রয়েছে। আর তাহলে সৌরভ দা বাস্তবে কতটা প্রেমিক একটু যদি শুনি? কবিতা দেখলে মনে হয় মারাত্মক প্রেমিক। বাস্তবে প্রেমিক, প্রেমিকাহীন প্রেমিক। প্রেমিক তো একটা সত্তা, একদমই। তার জন্য যে প্রেমিকা থাকতেই হবে এমন কোনো মানে নেই। সেইটা কি লেখার মধ্যে দিয়ে বার করো? লেখার মধ্যে দিয়ে বেরোয় ডেফিনেটলি। প্রেমকে যেভাবে ডিফাইন করি সেগুলো অবশ্যই লেখার মধ্যে থাকে। আর প্রেমিকা আছে কি না আছে সেটা আমার হাতে নেই। আর ওই বললাম যে আমি চাই যে মানে সেই মানুষটা আমার সঙ্গে জড়ুক, যে মানুষটাকে সঙ্গে একসঙ্গে গ্রো করা যেতে পারে। মানে মানসিক গ্রোটাও তো বড় জিনিস, সব ক্যারিয়ারে যে গ্রো করতে হবে বা অর্থনৈতিক ভাবে গ্রো করতে হবে, তার থেকে বেশি মন থেকে, মনন থেকে আমরা গ্রো করতে চাই কিনা একসঙ্গে। কোনো দিন শেষে বাড়িতে গিয়ে মন খারাপ হয় যে কারোর সাথে শেয়ার করতে পারছি না কথা? একাকিত্ব তো থাকবেই, একাকিত্বে ভোগেন না মানে যে কোনো একা মানুষ বা দোকা মানুষও একাকিত্বে ভুগতে পারে না। সবার মানুষ একটা কম বেশি একাকিত্ব তো আছেই। তো সেটার সঙ্গে ডিল করতে মানুষ শিখে যায়, জীবনই তাকে শিখিয়ে দেয় কিন্তু যে কিভাবে ডিল। বরঞ্চ একাকিত্ব অনেকটা অ্যাডিকটিভ, আমি উল্টে বলবো। মানে একা থাকতে থাকতে ফ্রিডমটাকে উপভোগ করতে করতে দোকা থাকার অভ্যেসটা চলে যায়। আমি এরকম বহু মানুষ দেখেছি, যেটা আমার খুব ভয় লাগে। এবার আমি জানি না, তাদেরকে আমি দেখেছি তারা দোকা মানিয়ে নিতে পারছে না, কারণ একাটা এমন অভ্যাস হয়ে গেছে। একটা সার্টেন এজ অবধি একা থাকার পর কারোর সাথে কম্প্রোমাইজ করা, শেয়ার করা, হ্যাঁ মানে সেটাকে একটা মানে পর্যায়ে পর গিয়ে বার্ডেন বলেও তার মনে হচ্ছে। এরকমই মানুষ দেখেছি। সেটা আমি নিজেকে নিয়ে খুব ভয় পাই, সেরকম অভ্যেস যেন আমার মধ্যে গ্রো না করে। তো হোপফুলি করবে না, এই আশাই রাখতে পারি। তোমার মন খারাপ হলে তুমি কি করো? আমি মন খারাপ হলে চুপ করে বসে থাকি, গান শুনি, লিখি। আর তাতেও যদি মন না ঠিক হয় আমি ড্রাইভ করতে বেরিয়ে পড়ি। হ্যাঁ, এবং উইয়ার্ড রুট দিয়ে কলকাতারই আশেপাশে গাড়ি চালাই এবং দেখি, অবজার্ভ করি। আর মানুষকে অবজার্ভ করলে আমার মনটা খুব ভালো থাকে। কারণ যখন রোজকার ওই রবীন্দ্রনাথ ওরা কাজ করার মতন, যখন এতগুলো মানুষকে যখন দেখি যে যুদ্ধ করছে, লড়াই করছে, জীবনের জন্য লড়ে যাচ্ছে, সেটাই মন খারাপটাকে হিল করে দেয়। এই যে তুমি বললে আশেপাশে মানুষ যুদ্ধ করছে, লড়াই করছে, সামান্য বিষয় নিয়েও তো প্রচুর যুদ্ধ লড়াই চারপাশে। সেখান থেকে কখনো মনে হয় যে এখন চারপাশে ভালোবাসা কমে গেছে, মানুষের মধ্যে ঘৃণা বেড়ে গেছে, সেটা সামাজিক মাধ্যমে হোক বা সামান্য আশেপাশে কথায় বলো, কোথাও তুমি পার্টিতে গেলে সেখানে লোক এমন ভাবে কথা বলো, সেটা তোমার খুব মনে খারাপ লাগলো? যাতে কখনো মানুষের প্রতি সম্মান জ্ঞাপনটাই তো কোথাও একটু কমেছে। এবং সম্মান জ্ঞাপন করাটার একটা পরম্পরা আমাদের দেশে কিন্তু মানে নীতিগত ভাবেই শেখানো ছিল, যে কারণে আমরা দাদা দিদি মানে এই ধরনের সম্বোধন গুলো করতাম। বিদেশিদের এটা কোনো কালই ছিল, তো আমরা তো ইনহেরিট করে ফেলেছি। হ্যাঁ, এবং আমরা তো অনুসারী, আমরা তো অনুসরণ করি সারাক্ষণ। তো আমাদের ভালো অনুসরণ করাটা ফিনান্সিয়াল ইকোনমিক্যালি দেখতে গেলে তো অবশ্যই ভালো, কিন্তু কিছু কিছু জিনিস অনুসরণ না করা বেটার। সবার তো সব দিকটা ভালো থাকতে পারে না। তো ওভারঅল না আমাদের একটু লোককে ওই যে সম্মান জ্ঞাপন করাটা কমেছে, যে কারণে ঘৃণার কোশ্চেনটা বেড়ে গেছে। তুমি তো ইভেন আমি যেটা বলবো, তুমি অটোগ্রাফ থেকে সেলফি ট্রানজিশন দেখেছো। আগে যখন প্রথম শো করতে যেতে তখন তো লোকে অটোগ্রাফ চাইতো, এখন তো সেলফি ট্রানজিশন। অটোগ্রাফের অন্য মজা ছিল, এটা মিস করো এখনো? ভীষণ। অটোগ্রাফের অন্য মজা ছিল। এখনো যখন যে সমস্ত ফ্যানেরা বা আমার অনুরাগীরা বা যারা ভালোবাসেন, তারা যখন কবিতার বইয়ের সুবাদে অটোগ্রাফটা আমি এনজয় করি। অনেকে এটাকে, কিন্তু অটোগ্রাফটা আমি নিজেও অটোগ্রাফ নিতে খুব পছন্দ করতাম। ওই মানে ফটোগ্রাফ তো সব বলে দিল, কিন্তু ওই যে মানুষটা তোমাকে লিখেছে মানে উইথ লাভ সামওয়ান, ওটার মধ্যে যে ইমাজিনেশন, মানে ওটা দেখতে দেখতে যে ইমাজিন করতে পারার যে ক্ষমতাটা, সেটা তো মানুষের কমে গেছে। তো ওটার মধ্যে মজা আছে। তোমার নেওয়া বেস্ট এরকম কারোর অটোগ্রাফ যেটা তোমার খুব কাছের? আমার মানে পরবর্তীকালে বহু লোকের বহু অটোগ্রাফি আমি নিয়েছি। আমি প্রথমটা বললে অনেক ইজি হবে। একদমই, ছোটবেলা তো একটা অন্য সময়, তারপরে তো তুমি এখানে গ্ল্যামার ওয়ার্ল্ডে তো অনেকের সাথে পরিচয়। সেখানে আমার ছোটবেলায় আমার কবিতার বই যখন আমার 6-7 এ পড়ি, আমার কবিতার বই বাবা
কোনো একটা কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পাঠিয়েছিলেন, এবং তখন তো চিঠির যুগ, তো আমরা পাঠিয়ে ভুলেও গেছি, একদম ছোট। প্রায় 1 মাস কাছাকাছি পর দেখছি পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর থেকে চিঠি এসছে। সেই চিঠিটা খুলে দেখি যে বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে প্রচুর মানে জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, যে এত ছোট বয়স থেকে ভালোবাসা জানিয়ে একদম দিয়ে ওনার সই করা একটা চিঠি এসছে। সেটাকে এখনো যত্ন করে রাখা আছে। আমি সত্যি আমি খুব অবাক হয়েছিলাম ওই সময় দাঁড়িয়ে, যে আচ্ছা মুখ্যমন্ত্রীও চিঠি লিখতে পারেন এরকম ভাবে একটা বই পেয়ে, কবিতার বই পেয়ে। আমাকে খুব অবাক করে দিয়েছে। এখন তুমি যখন বইতে অটোগ্রাফ দাও, আর একজনের অটোগ্রাফ মানে কবি বিনয় মজুমদার, মানে অনেকেরই নাম জানেন না, অনেকে আবার জানেন, চেনেন তাকে। উনি যখন আমাকে প্রথম ওনার হাতে লেখা কবিতার একটা পাতা দিয়েছিলেন, আমি তখন মানসিকভাবে অসুস্থ, তো আমাকে চমকে দিয়েছিল এটাও। তুমি যখন বইতে সিগনেচার করো, যখন তোমার থেকে লোকজন আসে, তোমার সেই অনুভূতিটা কারণ প্রথম বইয়ে যখন বই আমার দারুণ লাগে। আমি তো বলছি অটোগ্রাফ মানে ওই কাউকে নিয়ে লিখে নিজের নাম সইটা করতে আমার সত্যি উপভোগ করি, কারণ আমি তো নিজে খুব ওটা পেয়ে উপভোগ করতাম। আমার তো এটা ইমাজিনারি। আমি যখন পেয়েছিলাম, যখন বুদ্ধবাবু, আমি ভাবছি ওরকম একটা দপ্তর থেকে উনি কাজের মধ্যে বসে একটা মুখ্যমন্ত্রী আমার সময় বার করে 2-4 লাইন লিখেছিলেন, কিন্তু সুন্দর করে লিখেছিলেন। আমি ছোট মানুষ, আমার অনেক বড় হই, সাফল্য কামনা করি। বেশ সৌরভদা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নতুন শুভের জন্য অনেক শুভকামনা রইলো। আবার দেখা হবে সিরিয়ালের সেটে। একদমই দর্শকদের শেষে কি বলবে যারা তোমার অপেক্ষায় এতদিন অপেক্ষায় ছিল? লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালটি স্টার জলসার পর্দায় খুব শিগগিরই আসছে। ইতিমধ্যে প্রোমো এসে গেছে, আপনারা হয়তো দেখেছেন। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।